দেখছেন এটিএন নিউজ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন হ্যাপেনিং পয়েন্টে। আমি রুমিতা ইসলাম। দর্শক, কোরবানির ঈদ প্রায় চলেই এসেছে এবং কোরবানির ঈদ মানেই কিন্তু যে কোনো ঈদ মানেই কিন্তু আসলে প্রিয়জনের কাছে ফেরা, বাড়ি ফেরা। এবং এই বাড়ি ফেরাতে আসলে এবারে ঈদ যাত্রা কেমন হবে, যেহেতু কোরবানির ঈদে পশুবাহী ট্রাক যানবাহনেরও একটা চাপ থাকে, সেমনি মানুষজন বাড়িতে ফিরে যাবে, যাত্রীবাহী যানবাহনেরও একটা চাপ থাকে। তো সব মিলিয়ে এবারে ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি, দুর্ভোগ বা এই আশঙ্কা আসলে কতটুকু, সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, মহাসচিব, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি এবং এটিএন নিউজের সকল দর্শক শ্রোতা যারা এখন দেখছেন, পরবর্তী সময়ে দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ঈদের যে যাত্রার কথা বলছিলাম, ঈদের মাত্র আসলে 2 দিন আগে আসলে ছুটিটা হবে এবং গার্মেন্টসের ছুটিগুলো প্রায় একই সময় শুরু হবে এবং যেটা একটু আগে বলছিলাম যে সে সময় পশুবাহী ট্রাকের সংখ্যাও আসলে রাস্তায় অনেক থাকে। তো দুর্ভোগের সংখ্যাটা আসলে কিভাবে শুরু হবে এবং এই বিষয়ে আপনারা কি চিন্তা করছেন? দেখুন, আসলে আমরা এইবারের ঈদে যেটুকু লক্ষ্য করছি, প্রায় 1.5 কোটি মানুষ রাজধানী ছাড়বে এবং শুধুমাত্র রাজধানী থেকে যে ঈদে যাতায়াত হয় এমনটি নয়, এক জেলা থেকে অপর জেলায়। ধরুন যে ভদ্রলোক কক্সবাজার বাজারে থাকেন, তার বাড়িটি যদি রাঙ্গামাটিতে হয়, উনি ওই জেলা থেকে রাঙ্গামাটিতে যাতায়াত করবেন। আবার কারো বাড়ি রাঙ্গামাটিতে কিন্তু সে পঞ্চগড়ে চাকুরি বাকুরি করেন বা ওখানে থাকেন, সে পঞ্চগড় থেকেও রাঙ্গামাটিতে যাবেন। এই ধরনের যে আন্তজেলার যাতায়াত, এখানেও প্রায় 3 কোটি মানুষের যাতায়াত হবে, এটা আমাদের সমীক্ষা বলছে। আমাদের যাত্রী কল্যাণ সমিতির এই সমীক্ষাটা, এই চিত্র দেখা যাচ্ছে। কিন্তু আমাদের যেটি দুর্ভোগের সংখ্যা, সেটি হলো যে আসলে আমাদের যানবাহনের সংখ্যা কম এবং মানসম্মত যানবাহন নেই এবং পিক আওয়ারে এতটুক মানুষ ধারণ করবার মতো রাস্তাও নেই, এতটুক যানবাহন চলাচলের মতো সক্ষমতাও নেই। সব কিছু মিলিয়ে আমরা যদি দেখি, আমাদের স্বাধীনতোত্তর বাংলাদেশে যেটুকু আমরা রেলপথ পেয়েছিলাম, খানিকটা বিগত সময়ে সম্প্রসারিত হয়েছে, কিন্তু ইঞ্জিন বাড়েনি। আপনি রাস্তার কথা বলছিলেন, সেখানে আমার একটু জিজ্ঞাসা আছে। সেটা হচ্ছে যে এখন যেমন অনেকদিন ধরে ক্রমাগত বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে কিন্তু রাস্তায় গর্ত বেড়ে গেছে, উঁচু নিচু খানাখন্দে কিন্তু রাস্তা ভরে গেছে। তো আপনাদের যাত্রী কল্যাণ সমিতির তরফ থেকে সরকারের সাথে কি আপনারা কোনো আলোচনায় বসেছিলেন কিনা আগাম, যে যেহেতু আবহাওয়ার অবস্থা এরকম থাকতে পারে, ঈদের সময়টা যাত্রীদের যাত্রা পুরোপুরি যাতে তারা ভালোভাবে যেতে পারেন, সে ব্যাপারে রাস্তা ঠিক করার জন্য আপনারা কোনো পদক্ষেপ আলোচনা করেছিলেন কিনা? আমরা আজ থেকে 3 মাস আগে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে ঈদের ছুটিটি, এবার একটা লম্বা ছুটি আছে, এই ছুটি বিন্যাস করার কথা বলেছি। অর্থাৎ পেছনের ছুটিটাকে সামনে 2 দিন বাড়িয়ে দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু সরকার এটা হয়তো তাদের বিবেচনায় আমলে নেয়নি। আসলে দেশ যারা পরিচালনা করেন, আমাদের যারা পরিচালনা করেন, তাদের একটা নৈতিক দায়িত্ব আছে মানুষকে স্বস্তি দেওয়া এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, সার্বিক বিষয়গুলো দেখভাল করা। এটা তার মধ্যে এটাও পড়ে। হয়তো সরকারের কনসার্ন প্রতিষ্ঠানগুলো এই ব্যাপারে ওয়াকিবহাল ছিল না বলে আমরা মনে করি। আমরা এই নিরাপদ যাত্রা নিয়ে আপনার সাথে আরও কথা বলবো, কিন্তু এই মুহূর্তে হ্যাপেনিং পয়েন্টের সময় হলো ছোট্ট একটি বিরতির। দর্শক, ফিরছে একটু পর, সাথে থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ হ্যাপেনিং পয়েন্টে। আমরা কথা বলছিলাম ঈদ যাত্রায় দুর্ভোগের সংখ্যা নিয়ে। বিরতির আগে আমরা যেমনটা কথা বলছিলাম নিরাপদ ঈদ যাত্রা নিয়ে। তো এবার কি রাস্তায় চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতির জন্য নিরাপত্তা এগুলো ঠেকাতে নিরাপত্তা বাহিনী কি প্রস্তুত আছে কিনা, আপনাদের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? দেখুন, আসলে এবার আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, আপনি এই যেটি বললেন, সড়কে ডাকাতি, রাস্তায় নামলেই ছিনতাই, মানুষের যে উদ্বেগ উৎকণ্ঠা, এটা তো আছেই। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি গত পরশুদিন থেকেই জাতীয় মহাসড়কগুলোতে 30-40 কিলোমিটারের দীর্ঘ যানবাহনের সারি, যানজট তৈরি হচ্ছে। এটা একটা বড় ধরনের আমাদের জন্য উদ্বেগের বিষয়। অন্যদিকে এই যে ভরা বর্ষা মৌসুম হওয়াতে কোথাও কোথাও সড়কের অংশ ভেঙে গেছে, যেখানে বর্ষা মৌসুম বলাতে আমি আপনাকে এখানে আরেকটু যুক্ত করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা তখন রাস্তা নিয়ে কথা বলছিলাম আসলে, এবং মানুষ কিন্তু আসলে শুধু যে বাসে বাড়ি ফিরে তা কিন্তু না, এখানে লঞ্চ আছে, বাস, ট্রেন আছে। আমি বলছি
এখানে দেখুন, এখানে যেমনটি দুর্ঘটনার সংখ্যা আছে, ঠিক তেমনি করে ভরা বর্ষা মৌসুম হওয়ায় নৌপথ উত্তাল। এখানে কিন্তু 60 ফিটের নিচের যে লঞ্চগুলো, এগুলো চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা যদি না যায়, বড় ধরনের একটা দুর্ঘটনার সংখ্যা আছে। পাশাপাশি আমাদের যে লঞ্চে যে লোড লাইন মেনে চলা কথা, এগুলো কঠোরভাবে মেনে চলতে হবে, অর্থাৎ ওভারলোড করা যাবে না। অন্যদিকে লঞ্চের যে নৌপথ, এই নৌপথটা কিন্তু কোথাও ডুবোচর, কোথায় কি আছে, এটা কিন্তু বয়াবাতি এবং মার্কিং চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়। এই চিহ্নগুলো আছে কি না, এটা একটা অডিট হওয়া দরকার এবং কঠোর নজরদারি দরকার। না হলে কিন্তু যে আমাদের ভয়াবহ একটা সংখ্যা, দুর্ঘটনার সংখ্যা আমাদের আছে। রেলের শিডিউল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি লন্ডভন্ড, আমাদের রেল লাইনগুলো অনেক পুরনো, নড়বড়ে। সব মিলিয়ে আমরা এবার একটা বিষয় লক্ষ্য করছি, সেটা হলো আমাদের মানুষ বেশি বাড়িতে যাবেন, কারণ একদিকে লম্বা ছুটি, অন্যদিকে আগামী দিনে একটা জাতীয় নির্বাচন। এটিকে কেন্দ্র করে কিন্তু অর্থনীতির একটা আবর্তিত পরিস্থিতি আছে। সব মিলিয়ে বেশি মানুষ বাড়ি যাবেন, এটাই সঠিক। কিন্তু আমাদের যে সড়কের ব্যবস্থাপনা, রেলের অব্যবস্থাপনা, নৌর অব্যবস্থাপনা, সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে একটা শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে, যেটা আমরা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। ফলে আমি মনে করি এখানে সরকারের, বিশেষ করে আমাদের সেনাবাহিনী, পুলিশ, আনসার, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিআরটিএ সহ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এইটাতে কাজ করে, তার মধ্যে অন্যতম হলো আমাদের হাইওয়ে পুলিশ। সবার সক্রিয় সহযোগিতা প্রয়োজন, সবার আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। যদি তারা যদি কোনো কারণে দায়িত্ব পালনে শিথিলতা অথবা গাফিলতি লক্ষ্য হয়, নিশ্চয়ই আমি মনে করি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায়, অবশ্যই আমরা আশা করব সবার সম্মিলিত প্রচেষ্টায় যাতে হচ্ছে কোনো রকম দুর্ঘটনার খবর ছাড়া আমরা আসলে এবারে ঈদটা পার করতে পারি। দর্শক, আমরা চাইবো যে সবার ঈদ যাত্রা ভালোভাবে সম্পন্ন হোক এবং আপনাকেও ধন্যবাদ আসলে স্টুডিওতে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, এই বিষয়ে কথা বলার জন্য। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অগ্রিম শুভেচ্ছা। দর্শক, আজকের আলোচনা আসলে এই পর্যন্তই ছিল। সবাই সুস্থভাবে বাড়ি যান, ভালো থাকুন। দেখা হবে আবার পরবর্তী অনুষ্ঠানে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।